এবার জাতিসংঘের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ল ভারত। অবস্থা এমন একটা জায়গায় গেল যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের একজন প্রতিনিধি ভারতে এসে প্লেন ক্র্যাশের তদন্তের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, যাকে সরকারিভাবে রিজেক্ট করে দেওয়া হলো এবং বলা হলো এই মুহূর্তে রাষ্ট্রসংঘের কোনো ইন্টারভেনশন ভারতের প্রয়োজন নেই। অর্থাৎ সব বিষয়ে রাষ্ট্রসংঘের এই নাক গলানো অ্যাটিটিউডটা ভারত পছন্দ করছে না এবং ভারত মনে করছে রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনের যে দায়িত্ব পালন করা উচিত ছিল আন্তর্জাতিক স্তরে তারা তো সে দায়িত্ব পালন করতে পারছেই না, উল্টে ভারতের একাধিক বিষয় ইচ্ছাকৃতভাবে ঢুকে পুরো বিষয়টিকে আন্তর্জাতিককরণের চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। কি হয়েছে পুরো ঘটনা সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে ভারতের সঙ্গে রাষ্ট্রসংঘের নতুন করে বিরোধের জায়গাটা ঠিক কোথায় তৈরি হলো। আপনারা জানেন আহমেদাবাদে একটি বিমান দুর্ঘটনা হয়েছে ভারতে। সেই বিমান দুর্ঘটনায় 15 দিন কেটে গেছে এবং ইনভেস্টিগেশন করা হচ্ছে ভারতের পক্ষ থেকে এবং সাম্প্রতিক সময় এই ব্ল্যাক বক্সকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এই ব্ল্যাক বক্সই হলো ইনভেস্টিগেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যা ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ব্ল্যাক বক্স যদি আপনারা দেখেন দেখবেন দুটো পার্ট আপাতত আছে। একটিকে বলা হয় ককপিট ভয়েস রেকর্ডার, যেখানে শেষ 2 ঘন্টার অর্থাৎ ক্র্যাশ হওয়ার শেষ 2 ঘন্টার যে কথোপকথন পাইলটের সঙ্গে সহযোগী পাইলট, পাইলটের সঙ্গে কেবিন ক্রু, যাবতীয় কথোপকথন এই যে ককপিট ভয়েস রেকর্ডারে কিন্তু জমা হয়। এই ব্ল্যাক বক্সটি এমন অত্যাধুনিক পদ্ধতিতে বানানো হয় যে কোনো অবস্থায় এটাতে নষ্ট হবে না, মানে আগুনে পুড়ে গেলেও এটি অক্ষত থাকবে, জলে পড়ে গেলেও এটি অক্ষত থাকবে। অর্থাৎ ভবিষ্যতের কথা ভেবে এই ব্ল্যাক বক্সকে কিন্তু অত্যাধুনিক উপায়ে বানানো হয়েছে। এই যে ককপিট ভয়েস রেকর্ডার, অর্থাৎ পাইলট শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে কি মেসেজ পাঠিয়েছিলেন এবং পাইলট কি সাহায্য চেয়েছিলেন এবং পাইলট কি মনে করেছিলেন প্লেন ক্র্যাশের আগে, যাবতীয় তথ্য কিন্তু এই ভয়েস রেকর্ডারে জমা হয়েছে। দ্বিতীয়ত, ব্ল্যাক বক্সের আরেকটি পার্টকে বলা হয় ফ্লাইট ডাটা রেকর্ডার। আপনারা ইতিমধ্যেই জানেন এই ডাটা রেকর্ডারের মাধ্যমে ফ্লাইট কোন উচ্চতায় উঠছিল, কেন হঠাৎ করে উচ্চতাটা মাটিতে পড়ে গেল, কোন হাইটে ছিল, কোন টেম্পারেচারে ছিল, যাবতীয় ডাটা কিন্তু ব্ল্যাক বক্সে জমা হয় এবং এক্ষেত্রে ব্ল্যাক বক্সের এই ডাটা এই দুর্ঘটনা 24 ঘন্টা অবধি কিন্তু অক্ষত থাকতে পারে। অর্থাৎ ব্ল্যাক বক্সের মাধ্যমেই আমরা এই দুর্ঘটনার আসল কারণ কিন্তু জানতে পারবো, যা ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্তে এগিয়ে যাওয়া হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে যেটা আপাতত মনে করা হয়েছিল যে হঠাৎ করে ইঞ্জিনের থ্রাস্ট কমে যায়, অর্থাৎ ইঞ্জিন যে গতিতে উপরে উঠেছিল সেই গতিতে আর যেতে পারছে না। অ্যাকচুয়ালি কারণটা কি? এটা কি আসলে টেকনিক্যাল কোনো কারণ ছিল, নাকি ওড়ার সময় কোনো ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিল আহমেদাবাদের এই বিমানটি? একাধিক প্রশ্ন কিন্তু ঘুরতে শুরু করেছে। এই প্রশ্নগুলোর যখন উত্তর খোঁজা শুরু হয়েছে ঠিক তখনই রাষ্ট্রসংঘ ভারতের কাছে এক অদ্ভুত দাবি করে। রাষ্ট্রসংঘের ইউনাইটেড যে নেশন আছে তাদের একটি ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টকে বলা হয় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ছোট্ট করে যদি বলা হয় ICAO। এবার এই ICAO চাইছে ভারতে যেন তাদের প্রতিনিধি যায় এবং এই ইনভেস্টিগেশনটার অবজারভার হিসাবে তারা যেন কাজ করে। মানে একটা অদ্ভুত দাবি। মানে দেখুন, ঘটনাটা ঘটেছে ভারতে, ভারতে তদন্ত প্রক্রিয়া অলরেডি চলছে, ভারত যতটা সম্ভব আন্তর্জাতিক শক্তিকে অ্যাটাচ করা যায় আন্তর্জাতিক নিয়ম অনুসারে ঠিক ততটাই করছে। হঠাৎ করে রাষ্ট্রসংঘ চাইছে এই পুরো বিষয়টায় একজন ইনভেস্টিগেটর পাঠাতে এবং এই পুরো ঘটনাটার মাথায় একজন অবজারভারকে বসাতে। ন্যাশনাল ইস্যুকে ইন্টারন্যাশনালাইজড করার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রসংঘের মতো পশ্চিমী শক্তির কিছু দেশের মাধ্যমে, এবং তা ভারত কিন্তু মেনে নেবে না, এটাই কিন্তু স্বাভাবিক। এই ধরনের সংস্থা এর আগে আন্তর্জাতিক স্তরে দুটো উল্লেখযোগ্য তদন্ত করেছিল এই রাষ্ট্রসংঘের এই ডিপার্টমেন্ট। একটি হলো মালয়েশিয়াতে হয়েছিল 2014 সালে, দ্বিতীয়ত হয়েছিল 2020 সালে ইউক্রেনে। তখনও একটা ফ্লাইট ড্রিম লাইনারের এরকম ঘটনা ঘটে, সেখানে ইরান পরবর্তীকালে স্বীকার করে যে তারা ভুল করে মিসাইল ছুড়ে দিয়েছে ফ্লাইটে, ফলে এই ধরনের বিমান দুর্ঘটনা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রসংঘের এই ধরনের সংস্থা তারা তদন্ত করতে পারে, কিন্তু এক্ষেত্রে রুল কি বলছে,
কোন রুলে ভারত অ্যালাউ করলো না সেটা এবার আপনাদের বলে রাখা যাক। তারপর রাষ্ট্রসংঘের সাম্প্রতিক সময় গতিবিধি নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষ রাষ্ট্রসংঘকে কি বলেছে? রাষ্ট্রসংঘকে বলেছে আপনারা আমাদের তদন্তে তখনই আসতে পারেন যখন আমরা আপনাদের ফর্মালি ইনভাইট করব। উইদাউট এনি ইনভিটেশন আপনারা এই তদন্তে আসতে পারেন না। আর আমাদের টিম এই তদন্তটা করছে, ফলে আপনারা কেন হঠাৎ করে ঢোকার চেষ্টা করছেন? এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতের যে নির্দিষ্ট সংস্থা আছে সেখানেই পুরো এই তদন্তটি হচ্ছে, এবং সেটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি সংস্থা যেটা দিল্লিতে রিসেন্টলি সেট আপ হয়েছে। ফলে সব মিলিয়ে রাষ্ট্রসংঘের কোনো হেল্প এই মুহূর্তে প্রয়োজন নেই। দ্বিতীয় পয়েন্টে ভারত বলেছে আমরা এই তদন্ত করতে ক্যাপাবেল, আমরাই যথেষ্ট। আমাদের সায়েন্টিস্ট, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের যে লোক আছে ভারতীয় আছেন, তারা এই পুরো বিষয়টার মধ্যে ঢুকেছে, তারা নিঃসন্দেহে এই বিষয়টা সুরাহা করতে পারবে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘের কোনো প্রয়োজন নেই। এখানে ইংরেজিতে সে লাইনটি লেখা হয়েছে, ইন্ডিয়া ক্যান হ্যান্ডেল এ হাই প্রোফাইল ন্যাশনাল ট্র্যাজেডি। ইন্ডিয়া হ্যান্ডেল করতে পারে, এবং এটা হাই প্রোফাইল ন্যাশনাল ট্র্যাজেডি বলা হয়েছে এই পুরো ঘটনাকে ভারতের পক্ষ থেকে। পাশাপাশি এই মুহূর্তে ভারত চাইছে না এই পুরো বিষয়টিকে আন্তর্জাতিককরণ করা হোক। পশ্চিমের একাধিক দেশের বাইট শুনবেন আপনারা শেষ 4-5 বছর। তারা আমাদের কাশ্মীরকে নিয়ে কমেন্ট করে, তারা আমাদের গণতন্ত্রকে নিয়ে কমেন্ট করে, তারা একাধিক এমন ইস্যুতে ইচ্ছাকৃতভাবে কমেন্ট করে যেন ভারতের গণতন্ত্র নেই, এটা বোঝানোর সামগ্রিক প্রয়াস তাদের মাধ্যমে উঠে আসে। এই যে আন্তর্জাতিকরণের চেষ্টা, ভারতের প্রত্যেকটি গতিবিধিকে কড়া ম্যানমার্কিং এ রেখে ভারতবর্ষের বদনাম করার যে আন্তর্জাতিক চেষ্টা, এই চেষ্টায় ভারত এবার কিন্তু পার্মানেন্ট ভাবে দরজাটা বন্ধ করে দিল এবং পরিষ্কার বলল আমরা এই ন্যাশনাল ইস্যুতে আপাতত রাষ্ট্রসংঘের কোনো ইন্টারভেনশন চাইছি না। রাষ্ট্রসংঘের এই যে সংস্থা আছে ICAO, তার অ্যানেক্সার 13-এ কি বলা হয়েছে একটু বলে দেওয়া যাক। দেখুন, অ্যানেক্সার 13-এর দুটো পয়েন্ট আছে। এই দুটো পয়েন্টের প্রথমে বলা হয়েছে যদি এই ধরনের ট্র্যাজেডি হয় তাহলে প্রাইমারি সলিউশন করতে হবে যে দেশে এই ঘটনা ঘটেছে সেই দেশকেই, অর্থাৎ এই দেশ মানে ভারতই এই পুরো বিষয়টির পার্মানেন্ট রেসপন্সিবিলিটি নিতে হবে এবং ভারতকে এই পুরো বিষয়টার তদন্ত করতে হবে। দ্বিতীয়ত, এখানে যে কথা বলা হয়েছে সেই কথা অনুযায়ী ভারত কিন্তু রাষ্ট্রসংঘ নয়, আমেরিকা সরকারকে অ্যালাউ করেছে তাদের ইনভেস্টিগেশন টিম পাঠাতে। অর্থাৎ ভারত যেটা করছে তা একদম আইন মেনে করছে। আপনারা ভাববেন না রাষ্ট্রসংঘকে ঢুকতে দিচ্ছে না ইচ্ছাকৃত, সেটা নয়। আইন কি বলছে? সেকেন্ড পয়েন্ট, এই অ্যানেক্সার 13-এর সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে দেশের বিমান ক্ষতিগ্রস্ত হবে বা এই রকম বিপদের সম্মুখীন হবে সেই দেশের ম্যানুফ্যাকচারিং ইউনিট, এমনকি সেই বিমানের যে ইঞ্জিন তৈরি করেছে সেই দেশের পার্টিকুলার ইনভেস্টিগেটরকে পুরো তদন্তে ইনভলভ করতে হবে। এবার কোন বিমানে ঘটনাটি হয়েছে? বোয়িং 7878 ড্রিমলাইনারে এই ঘটনাটি ঘটেছে। যারা ম্যানুফ্যাকচারিং যদি দেশ বলেন, কান্ট্রি বলেন, সেটা হলো আমেরিকা। এই বিমানে ইঞ্জিন লাগানো ছিল জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন, তাও কিন্তু তৈরি হয়েছিল আমেরিকাতে। অর্থাৎ আমেরিকা ম্যানুফ্যাকচারিং দেশ হিসাবে এই পুরো তদন্তে ঢুকতে পারে। প্লেনে যে ইঞ্জিন ব্যবহার হয়েছিল সেখানেও আমেরিকার সংস্থা জড়িয়ে আছে, ফলে আমেরিকার প্রতিনিধি এই তদন্তে ঢুকতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই রাষ্ট্রসংঘের ইনভলভমেন্ট ভারতের প্রয়োজন নেই। দেখুন, সাম্প্রতিক সময়ে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই পুরো তদন্তে US ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের প্রতিনিধিরা ভারতকে কিন্তু সহায়তা করছে। একটা জিনিস পরিষ্কার, জাতিসংঘের সঙ্গে ভারতের যে সম্পর্ক তা কিন্তু এই যে অপারেশন সিন্দুরের পরবর্তী সময় থেকে আরো খারাপ জায়গায় চলে যায়। তারা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরোধিতা অফিসিয়ালি করে না, তারা কাশ্মীরে 370 ধারা নিয়ে কমেন্ট করে, তারা মণিপুরকে নিয়ে কমেন্ট করে, অথচ বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কোনো কথা বলে না। তারা ভারতবর্ষের ছোট ছোট বিষয় নিয়ে আন্তর্জাতিককরণ করার জন্য একাধিক কমেন্ট করতে পারে, অথচ ভারতবর্ষের দিনের পর দিন যেভাবে কাশ্মীরের মধ্য থেকে এসে পাকিস্তানের সন্ত্রাসবাদ ভারতকে অশান্ত করার চেষ্টা করছে সে বিষয়ে একটা কথা বলে না। বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, চায়নার যে আধিপত্য ভারতের বিভিন্ন বর্ডারে তৈরি করার চেষ্টা করা হচ্ছে সে বিষয়ে বলুন, কোনো বিষয়ে সেই যে রাষ্ট্রসংঘ কিন্তু কথা বলতে পারে না। ব্রডার অ্যাসপেক্টে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রাষ্ট্রসংঘ কি করেছে? ইসরায়েল ইরান যুদ্ধ, রাষ্ট্রসংঘ কি করেছে?
ভারতের পেহেলগাম হত্যাকাণ্ডের পর রাষ্ট্রসংঘ কি এমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে যেন পাকিস্তানকে থামানো যায়? কোনো জায়গায় রাষ্ট্রসংঘ এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যাতে রাষ্ট্রসংঘের গরিমা ঔদ্ধত্য বাড়তে পারে। শুধুমাত্র একটা আন্তর্জাতিক সংগঠনকে তৈরি করে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক পরিসরে ঢোকা ছাড়া বর্তমানে রাষ্ট্রসংঘের ভূমিকাটা ঠিক কি তা তো আন্তর্জাতিক স্তর প্রশ্ন তুলছেই। পরিষ্কার প্রশ্ন ভারতের পক্ষ থেকে তোলা হয়েছে কিছুদিন আগেও, যে আন্তর্জাতিক সংগঠনগুলোর দায়িত্ব কি? এই রাষ্ট্রসংঘ বাংলাদেশের মানব করিডর তৈরি করে আরাকানদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এটা কি একটা রাষ্ট্রসংঘের কাজ? রোহিঙ্গা সমস্যা সলিউশন কি রাষ্ট্রসংঘ করতে পেরেছে? পারেনি। অনুপ্রবেশকারী সমস্যা রাষ্ট্রসংঘ করতে পেরেছে? কিচ্ছু পারেনি। হঠাৎ করে কেন একটা ন্যাশনাল এইরকম একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রসংঘ ঢুকতে চাইছে, সেটা ভারতের কাছেও বড় প্রশ্ন। আর ভারত এবার পরিষ্কার জানিয়ে দিল রাষ্ট্রসংঘের কোনো প্রতিনিধিকে ভারত আপাতত চাইছে না, ভারতে আসার দরকার নেই, ভারতে ঢোকার দরকার নেই। ভারতের এই পদক্ষেপটিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।